সমুদ্রের উপকূল থেকে শুরু করে সেই উঁচু পাহাড় পর্যন্ত যেখানে মোবাইল ফোনে নেটওয়ার্ক পৌঁছায় না, আর যেখানে নিঃশ্বাস নেওয়াটাও কঠিন হয়ে যায়, এমন জায়গা তো যদি কিছু পাওয়া যায় তবে তা হলো ম্যাগি। সবাই জানে ম্যাগি কতটা অস্বাস্থ্যকর খাবার, তবুও মানুষ খাওয়া বন্ধ করে না। এই ম্যাগি আমাদের ভারতীয় জীবনের একটি অংশে পরিণত হয়েছে, যে এর ছাড়া বাঁচাটা আমাদের পক্ষে কঠিন। ভারতে ম্যাগির জনপ্রিয়তা কতটা তা বোঝা যায় এই বিষয় থেকে যে আপনি গ্রামে কোনো ধরনের নুডলস দেখালেই লোকেরা একে ম্যাগি বলে ডাকে। আপনাদের নিশ্চয় মনে আছে, কয়েক বছর আগে ম্যাগিকে গোটা ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এবং কোম্পানিকে প্রায় 27,000 টন অর্থাৎ প্রায় 40 কোটি প্যাকেট ম্যাগি ধ্বংস করতে বাধ্য করা হয়েছিল, কারণ এতে এমন কিছু উপাদান পাওয়া গিয়েছিল যা মারাত্মক রোগের কারণ হতে পারত। তবুও আজও ভারতের বাজারে ম্যাগি সবচেয়ে বেশি বিক্রি হওয়া নুডলস। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, তাহলে ম্যাগির এই বিশাল রহস্যের কারণটা কি? কেন এত সাফল্যের দিকে? কেন এত বড় নিষেধাজ্ঞা সত্ত্বেও এর শেষ হয়নি? আর কেন আজও অন্য কোনো ব্র্যান্ড ম্যাগির মতো জায়গা করে নিতে পারেনি? এর উত্তর জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে অতীতে, কারণ আজকের ম্যাগির গল্পটা শুরু হয়েছিল প্রায় 140 বছর আগে। এই গল্প শুরু হয় 1886 সালের এক ঠান্ডা সন্ধ্যায়। সুইজারল্যান্ডের একটি ছোট্ট শহরের নিজের ওয়ার্কশপের জানলার বাইরে তাকিয়েছিলেন জুলিয়াস ম্যাগি। তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, এমন একটি খাবার কি তৈরি করা যায় যা দ্রুত রান্না হয়, পেট ভরায় এবং পুষ্টিকরও হয়। তখন ইউরোপে শিল্প বিপ্লব চলছিল। মানুষ দিনে 12 থেকে 14 ঘন্টা ফ্যাক্টরিতে কাজ করত, ফলে মহিলারা বাড়িতে রান্নার সময় পেত না। এই সমস্যার সমাধান খুঁজতেই জুলিয়াস তৈরি করলেন ম্যাগি নামের একটি নতুন ব্র্যান্ড। তিনি 1912 সালে জুলিয়াস মারা গেলে কোম্পানিটির নেতৃত্বে সংকটে পড়ে। এরপর বিশ্বযুদ্ধ শুরু হয় এবং ম্যাগিকে ভুলবশত জার্মান কোম্পানি ধরে নিয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়। এর কিছুদিন পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, যা ম্যাগিকে আরও ধাক্কা দেয়। এই সময় আর এক সুইস কোম্পানি নেসলে তাদের ব্যবসা বাড়ানোর জন্য নতুন পণ্যের সন্ধানে ছিল এবং তখনই তারা ম্যাগির সম্ভাবনা বুঝতে পারে। 1947 সালে নেসলে ম্যাগিকে অধিগ্রহণ করে। এবার গল্পটা ঘুরে যায় জাপানের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান অর্থনীতির দিক থেকে অনেক পিছিয়ে পড়ে। তখন জাপানে এমন এক খাবারের চাহিদা ছিল যা তাড়াতাড়ি তৈরি হয়, পুষ্টিকর হয় এবং সুস্বাদু হয়। এই প্রয়োজনে মোমো কুপফুকু অ্যান্ড্রো তৈরি করেন ইনস্ট্যান্ট নুডলস। 1958 সালে প্রথম র্যামেন নুডলস বাজারে আসে এবং সারা বিশ্বে সাড়া ফেলে দেয়। এই পর্যবেক্ষণে নেসলে সিদ্ধান্ত নেয় তারা ম্যাগির নামে ইনস্ট্যান্ট নুডলস বাজারে আনবে, কিন্তু প্রশ্ন ছিল কোন দেশে, কারণ জাপানে তো ইতিমধ্যেই বাজার দখল করে নিয়েছে নিসিন। তাই নেসলে বেছে নেয় ভারতকে। তখন 1980 সালের ভারত, যেখানে রান্নাঘরের রাজত্ব ছিল ডাল ভাত আর রুটি সবজির। মানুষ নুডলস কল্পনাও করতে পারেনি। প্রথমে ম্যাগি টার্গেট করেছিল সেই নারীদের যারা কাজ করেন এবং দ্রুত কিছু রান্না করতে চান, কিন্তু তারা বুঝতে পারেনি ভারতীয় মায়েরা নিজেদের জন্য নয়, প্রথমে সন্তানের কথা ভাবেন। পরে নেসলে বুঝে যায় সন্ধ্যায় স্কুল ফেরত সন্তানের জন্য মায়েরা এমন কিছু চান যা সুস্বাদু, স্বাস্থ্যকর ও দ্রুত তৈরি হয়। এই সময় এই কোম্পানি বিজ্ঞাপন ও মার্কেটিংয়ে পরিবর্তন আনে। 2 মিনিটে ম্যাগি এই স্লোগান ছড়িয়ে পড়ে গোটা ভারতে। মা ও সন্তানের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয় সংবেদনশীল বিজ্ঞাপন। এর পাশাপাশি স্বাদে ভারতীয়র ছোঁয়া আনতে মশলা বদল করা হয়। এরপর ম্যাগি ছড়িয়ে পড়ে ছোট শহর, গ্রাম, সব জায়গায়। এক কথায় বলা যায় ম্যাগি ভারতের হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছে। কিন্তু ইন্টারনেটের কারণে মানুষ ম্যাগিকে অস্বাস্থ্যকর ভাবতে শুরু করে। তখন 2005 সালে কোম্পানি আনে টেস্ট ভি হেলথ ভি ক্যাম্পেইন। এরপর 2008 সালে আসে মেরি ম্যাগি ক্যাম্পেইন, যেখানে মানুষ তাদের ম্যাগির সঙ্গে জড়ানো গল্প শেয়ার করে। তবে যতই সাফল্য আসুক, চ্যালেঞ্জও আসে। নতুন ব্র্যান্ড যেমন ইউপি টপ র্যামেন বাজারে আসে, কিন্তু কেউই ম্যাগির আসর নাড়াতে পারেনি, কারণ ম্যাগি শুধু খাবার নয়, আবেগ। ম্যাগির আরেকটি শক্তি ছিল এর বিশাল সাপ্লাই চেন। ছোট শহর, গ্রামেও ম্যাগি পৌঁছে যায়।
2010 সালে 5 টাকার ছোট প্যাকেট বাজারে এনে নিম্নবিত্ত শ্রেণীকেও গ্রাহক করে তোলে। তখন ম্যাগির হাউসহোল্ড পেনিট্রেশন হয় 71%, অর্থাৎ 100 বাড়ির মধ্যে 71 বাড়িতে ম্যাগি পৌঁছে যায়। কিন্তু 2014 সালে উত্তরপ্রদেশের ফুড সেফটি ডিপার্টমেন্ট রিপোর্ট দেয় ম্যাগিতে লিড এবং এমএসজির পরিমাণ সীমার বেশি, অর্থাৎ তখন প্যাকেটের গায়ে লেখা ছিল নো এমএসজি। তাই প্রশ্ন ওঠে, রিপোর্টে বলা হয় ম্যাগিতে লিডের মাত্রা 17.2 ppm, যেখানে সর্বোচ্চ অনুমোদিত 2.5 ppm। এই উপাদানগুলো শিশুদের মানসিক বিকাশ ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। 2015 সালে সরকার ম্যাগিকে ব্যান করে দেয় এবং 640 কোটি টাকার জরিমানা করে। এই ঘটনার ফলে ম্যাগি সম্পূর্ণভাবে বাজার থেকে উঠে যায়। ছোট দোকানি থেকে বড় সুপার মার্কেট পর্যন্ত সকলেই ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু হাল না ছেড়ে ম্যাগি নতুন পরিকল্পনা করে। ওই মিস ইউ টু নামে আবেগঘন ক্যাম্পেইন শুরু হয়। নভেম্বরে অনলাইনে স্ন্যাপডিলের মাধ্যমে 60,000 প্যাকেটের ফ্ল্যাশ সেল করা হয়, যা 5 মিনিটেই বিক্রি হয়ে যায়। এটা প্রমাণ করে ম্যাগির জনপ্রিয়তা এখনও অটুট। এরপর কোম্পানি গুণগত মান উন্নত করে। সুপ্রিম কোর্টের নির্দেশে 3,500 বার ম্যাগির স্যাম্পেল টেস্ট করা হয়। কারখানা ভিজিটের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে মানুষ আবার ম্যাগিকে বিশ্বাস করতে শুরু করে। 2017 সালের মধ্যে ম্যাগি আবার 60% মার্কেট শেয়ার অর্জন করে নেয়। তো বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় একটি ব্র্যান্ডের আসল শক্তি তার গ্রাহকদের প্রতি বিশ্বাস ও ভালোবাসায়। ম্যাগি আমাদের জীবনের অংশ হয়ে গেছে, তাই নিষেধাজ্ঞার পরেও সে ফিরে আসতে পেরেছে আমাদের মাঝে। তো বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।